নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। রাত 8টা মানেই হাজির ঠোটকাটা হাজির মানেই সেই সঙ্গে হাজির সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আরও একটু গভীরে গিয়ে দেখব, সে সমস্ত বিষয়ে আরও একটি আলোকপাত করব, যে সমস্ত প্রশ্ন মনে জাগবে তার উত্তর খোঁজার চেষ্টা করব। আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ক্লোজড চ্যাপ্টার, সেই ক্লোজড চ্যাপ্টার কি আর ক্লোজড থাকলো? এ যেন আমি আজ কানাই মাস্টার, হ্যাঁ পোড়োমোর বেড়াল ছানাটি। কবিগুরুর সেই মাস্টারবাবুর কথা বলছি। আর রাজনীতির সহজ পাঠ দিতে বসে সেখানে আবার বাজিল তুমুল রণ দেবরক্ষণারে, মাইকেলের মেঘনাদ বধ কাব্যের সেই বিখ্যাত লাইন। বানটা উড়ে এলো ওই মেঘের আড়াল থেকে। মেঘনাদের মতোই বানটা ছুড়লেন কি? কারণ ময় মেঘনাদ আর ময় মদন মিত্র, দ্য গ্রেট এর কথাই বলছি। এই তো সোমবারই কুণাল ঘোষ বললেন ক্লোজড চ্যাপ্টার, মঙ্গলে সেই চ্যাপ্টারই খুললেন মদন মিত্র। শোনাই একবার আপনাদের। ইন্ডাস্ট্রিতেও গাল খাবে, পার্টিতেও গাল খাবে, আবার আদালতেও গাল খাবে, আবার পুলিশেরও গাল খাবে। এত গাল তো বাড়ানো যাবে না। তো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে বসা উচিত। এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন এমন অবস্থা হয়ে গেছে, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি মানেই তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে নিয়ে আলাদা সময় দিলে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। কাকে নিয়ে বলছিলেন? বলছিলেন সোহমকে নিয়ে। আর সেই প্রসঙ্গেই কথায় কথায় উঠে এলো টালিগঞ্জ, ভুল বোঝাবুঝি, বুঝলেন না? বিটুইন দ্য লাইন্সের কথা। বিটুইন দ্য লাইন্সের কথাটা পারলেন ঠিক এরপর। কিভাবে শুনতে হবে। দেব কি করল? দেবের কিছুই না। দেব অ্যাকচুয়ালি সোহমের পাশে দাঁড়ানো নয়, সোহমকে অন্তত বলা তুমি ভুল করেছো, এই ভুল আর করো না, ক্ষমা চেয়ে নাও, সেইটা না বলে একেবারে কঠিন সমালোচনা দাদা হিসেবে, ওটাও একরকমের দাদাগিরি হয়ে গেল। তাহলে বিধায়ক সোহমে ও লাভলি, আর সাংসদের প্রসঙ্গ উঠতেই দেবের দাদাগিরি। অথচ সেদিন সেই রেস্তোরাঁর ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছিল ধাক্কাধাক্কি। সেই ধাক্কাধাক্কি করেছিলেন বিধায়ক সোহম। সিসিটিভি ফুটেজের কথা বলছি। তা নিয়েও বললেন কি বললেন সেটাও শোনাবো। এই ঘটনাটা করে ফেলেছে, আমরা সবাই বলছি যে ওর উচিত ক্ষমা চাওয়া। আমরা বোধহয় ভুলে গেছি ও কিন্তু সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়েছে। কি করবে? দণ্ডি কাটবে? হয়তো আমার নিজেকে অনেকটা কন্ট্রোলে রাখা উচিত ছিল, কিন্তু তারপরেও তো কোথাও তো একটা রক্ত মাংসের মানুষ, কোথাও তো একটা আত্মসম্মান রয়েছে। সেইখানটা বারবার যখন আঘাত হচ্ছিল, তখন সেটা আমি আউট অফ দ্য ট্র্যাক গিয়ে সেগুলো করে ফেলি। তার জন্য আমি অনুশোচনা তো করছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, সরি। সোহম সরি বললেও বিতর্ক থামেনি। প্রশ্নটা উঠছে, রেস্তোরাঁ মালিক যদি কোনো ভুল করেও থাকেন, তাহলেও কি একজন বিধায়ক হিসেবে আইন হাতে তুলে নেওয়া যায়? নিউ টাউনের ওই রেস্তোরাঁ মালিক ইতিমধ্যেই থানায় FIR করেছেন, পাল্টা FIRও করেছেন সোহম। সোহম অভিযোগ করছেন সামনে আসা ভিডিও ঘটনার একাংশ। প্রথমে ওই রেস্তোরাঁর মালিক পক্ষই আক্রমণ করেছিল। বাইরের যে সিসিটিভি ফুটেজ, যেখান থেকে ঘটনাটার উৎস, সেটা কোথায় গেল? আমি তো শুনছি উনি ওখানে নেই এবং হার্ড ডিস্কটা নিয়ে উনি চলেও গেছেন, যেটুকু আমি শুনেছি, শোনা কথা। উনি যেখানে মনে হয়েছে যে ওনার কোনো রকম অত্যাচার হয়েছে, তো নিশ্চয়ই সেখানে তিনি FIR করেছেন এবং আমি আমার তরফ থেকে স্টেপ নিচ্ছি, লিগাল স্টেপ নেব। সোহম বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তিতে তিনি মাথা ঠিক রাখতে পারেননি। গাড়ি সরানো নিয়ে একটা বিষয়, এটা তো দাদার গাড়ি, এটা ঠিক আছে, সাইডকে আমরা করে দেবো বা কিছু। তখন বলছে যে ওসব MLA ফেমিলি আমরা চিনি না, আমরা কোনো অভিষেক ব্যানার্জিকে পাত্তা দিই না, এসব উল্টো পাল্টা কথা নাকি বলেছে। আচ্ছা, যেই তখন বলছে যে আপনি এই ধরনের কথা বলছেন কেন, আপনি কী মনে করছেন এটাকে? ওই করে ওটা নিয়েই হয়েছে। এবার হিট অফ দ্য মোমেন্ট তখন একটা ধাক্কা মারি, তারপর তুই একটা চত্থাপ্পর আমি মেরেছি, অবশ্যই বলছি। ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট দ্যাট গ্রেট। তো ও বলেছে যে কি আমরা তো এখানেই শুটিং করছি, তো গাড়িটা কোথায় রাখবো? সো এখান থেকেই মনে হয় যে দ্য এন্টায়ার থিংস হ্যাপেন্ড। কথাটা এখানে এটাই ছিল, সে অভিষেক ব্যানার্জি হতে পারে আর মোদি হতে পারে, এখানে তো আমার 1 টাকা বেনিফিট কিংবা পার্সোনালি আমি নেইনি শুটিংটা করার জন্য, অতএব আমার বিজনেসটা খারাপ করবেন না, গাড়িটা একটু সাইড করে নিন। এসে বলছে কে বলেছিস? তুই বলেছিস? আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো, তারপরে 1 লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে। কিন্তু হিট অফ দ্য মোমেন্ট রক্তে মাংস মানুষ হয়েছে, ঠিক আছে, এখন সেটা আমরা প্যাচ আপ করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যদি আমার সামনে কেউ কথা বলে, আমিও সাময়িকভাবে মেজাজ হারিয়ে ফেলতেই পারি, কিন্তু তিনি সেটা করে ফেলেছেন, তিনি তার জন্য ক্ষমা চেয়েছেন। তৃণমূলের মুখপাত্রের কথা শুনলেন।
তিনিও সাময়িকভাবে মেজাজ হারিয়ে ফেলতেন। মানে চণ্ডীপুরের বিধায়ক অভিনেতার মারমুখী মেজাজকে কি সমর্থন করছেন শান্তনু? ঘটনাচক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় রবিবার একটি পোস্ট করেছেন, মানুষের সঙ্গে আরো নম্র ও শোভন ব্যবহার করাই দাবি। সোহমের কাণ্ড কারখানায় অস্বস্তিতে পড়েই কি তৃণমূল সেনাপতির এই পোস্ট? সোহম যে কাজ করেছে, গাড়ি রাখা নিয়ে মারামারি হয়েছে, তাকে একজনকে পিটিয়েছে, তো এর পেছনে কি কারণ এবার তারাই বলতে পারবে। বিধায়ক হিসেবে কখনো এই ধরনের আউটবাস্ট বা এরকম রিয়াকশন হওয়া উচিত নয়। বাট আমি ক্ষমা প্রার্থী, যদি এরকম হয়ে গিয়ে আমার থেকে আমার অন্যায় হয়েছে এটা করা। কিন্তু এ তো নতুন কিছু নয়, আমি আগেও বলেছি যে এর সোহমের বিরুদ্ধে ওই এলাকায় এক বিদেশি চুল ব্যবসায়ী, তার ছেলের অপহরণের মামলা আছে, খোঁজ নিয়ে দেখুন। হয়ে গেছে তো, চ্যাপ্টার ক্লোজড। সোহম গোটা বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করে দিয়েছেন, চ্যাপ্টার ক্লোজড। ওই যে প্রথমেই বললাম কুণাল ঘোষের ক্লোজড চ্যাপ্টার, সেই ক্লোজড চ্যাপ্টারই আজ হাট করে খুলে দিলেন কামারহাটির বিধায়ক। দেবের কিছুই না, দেব অ্যাকচুয়ালি সোহমের পাশে দাঁড়ানো নয়, সোহমকে অন্তত বলা তুমি ভুল করেছো, এই ভুল আর করো না, ক্ষমা চেয়ে নাও, সেইটা না বলে একেবারে কঠিন সমালোচনা দাদা হিসেবে, ওটাও একরকমের দাদাগিরি হয়ে গেছে। সোহম ভালো বন্ধু, কিন্তু বন্ধু বলে সবটা যে ভালো তা নয়। আমার যেদিন আমি শুনেছি সেদিন ওকে ফোন করে যা বলার আমি বলেছি, এবং আজকে আমি প্রেসের সামনে বলছি কেন এটা হওয়া উচিত নয়। আমার মনে হয় যে সোহমের ক্ষমা চাওয়া উচিত, এবং যেটা নিয়ম কানুন যেটা বলে সেটা তার মতন চলা উচিত। যেমন ধরো কাঞ্চন, খারাপ হোক ভালো হোক, সেও ইলেকটেড জিতেছে, আমার পছন্দ হতে পারে নাও হতে পারে, সে সাথে ইলেকশানে জিতেছে। এখন তাকে দেখে কার ভোট কমবে কার ভোট বাড়বে এই ধরনের কথাগুলো এগুলো পাবলিকলি বলা উচিত নয়। আবার সেখানে দেব এসে বলল না ও গেলে ওর ভোট বাড়বে, আবার দেব কদিন আগে বলল রইল ঝোলা চললো ভোলা। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। 3-3বারের সাংসদ, একজন সাংসদ, তিনি পলিটিক্সে ইন্টারফেয়ার করেন। হ্যাঁ, সাংসদ মানে সেলিব্রিটি সাংসদ, সিনেমার সাংসদ, সিনেমার হিরো হিসেবে সাংসদ। আরে তুমি বলো, যদি দেব সিনেমা না করতো, দেব কি সাংসদের নমিনেশন দেবে? তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় না। দেবকে দেখতে, দেবের মতো কথা বলে এরকম লাখ লাখ চলে পশ্চিমবঙ্গে। একার আমের রক্ষে নেই সুগ্রীব দোসর। আজ তো আবার সোহমকে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির শঙ্কুদেব পণ্ডা। একটা অডিও ক্লিপ শোনালেন। সুজনবাবুরা তো প্রশ্ন তুলেই রেখেছেন সোহমের গ্রেফতারি দাবি করে। তবে দিনের শেষে সোহমকে নিয়ে চালিয়ে খেললেন MM মদন মিত্র। সোহমকে কিছু বলার দরকার হলে আমার পার্টি আছে, আমার সংসদীয় দল আছে, আমার কোর কমিটি আছে, অভিষেক আছে, মমতা ব্যানার্জি আছে, এবং সোহম কাউকে চড় মারতে পারে আমি বিশ্বাস করতে পারি না। সিজেন্ড ক্রিমিনাল, সেটা আপনাদের দেখাবো। আগে যা শোনাচ্ছি সেটা শুনে নিন। থানায় যাবো, ঘেরাও করবো, যতক্ষণ আছে দেখুন অ্যারেস্ট হবে। ওকে দাদা, ঠিক আছে। আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, হ্যাঁ, বেল পেয়ে বেরোবে, ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছি। হ্যাঁ, সে ফোন হলে আমার আমি এখনই আসছি, আপনি ওয়েট করুন, আমি আসছি। যে সোহম কেন চণ্ডীপুরে এবারে নির্বাচনে যাননি খতিয়ে দেখুন। মালয়েশিয়ার এক চুল ব্যবসায়ীর ছেলে অপহৃত হয়েছেন চণ্ডীপুরে। এই ভবানী ভবনের পুলিশের টিম গিয়ে ওই ছেলেকে দীঘা থেকে উদ্ধার করবার পর 16 জন তৃণমূল কংগ্রেস কর্মী তাদেরকে গ্রেপ্তার করেছে এই রাজ্যেরই পুলিশ। কিন্তু এই ঘটনায় যার নাম এসেছিল সোহম, এখানকার MLA চণ্ডীপুর, তাকে এখনো পর্যন্ত টাচ করেনি পুলিশ। জনপ্রতিনিধি যখন হয়েছেন, অভিষেক ব্যানার্জির নাম বলে একটু হাত গোটাবেন না, চোখ রাঙাবেন না, মেজাজ দেবেন না, তাহলে কী করে তৃণমূলের নেতা হবেন? তৃণমূলের নেতা যত বড় অপরাধী তত বড় নেতা, যত বড় মাস্তানি তত বড় নেতা।
অতএব একটু মাস্তানি করতেই হবে। অন্যায় করলে তৃণমূল কংগ্রেস তার সাথে কোনো কম্প্রোমাইজ করে না। তৃণমূল কংগ্রেসই একমাত্র জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়, এটা বারবার প্রমাণিত। এবং সোহমের ক্ষেত্রেও পুলিশ তদন্ত করছে এবং সোহম নিজে তার ভুল উপলব্ধি করতে পেরে প্রকাশ্যে বিভিন্ন মিডিয়ার সামনে কিন্তু বারংবার ক্ষমা চেয়েছে। রেস্টুরেন্টের যারা কর্মী তাদেরকে বেধড়ক পিটিয়েছে, দাপট, একে বলে দাপট, বলে মাস্তানি। পুলিশ জেনে বুঝে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, অ্যাকশান নেয়নি, অ্যাকশান নেওয়া উচিত। কী করবে? আইন আদালতে যা আছে, ধারা আছে, যদি কোনো কেস হয় সেটা আদালতের বিচার্য বিষয়, সেই ব্যাপারে আমি কিছু বলবো না। কিন্তু তার মানে লঘু পাপে গুরুদণ্ড তো হতে পারে না। আরও আছে, এই তো বললেন লঘু পাপে গুরুদণ্ড, আর তারপর ইউটার্ন নিলেন কি? শুনুন তো। সোম বোকা, সোম ইন্টেলিজেন্ট নয়। ও যদি ইন্টেলিজেন্ট হতো ও এরকমভাবে ট্র্যাপড হতো না। এই একটা লোকের নামে বারবার এই খারাপ 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 করতে করতে খারাপ হয়ে যায়। সোহমের নামে খুব ভালো সুনাম ছিল। আমি সোহমকে বলবো এখন এসবের মধ্যে না গিয়ে, জিতে গেছে তো, হয়ে গেছে তো, কেন্দ্রের দায়িত্বটা কারোর ওপরে দিয়ে রেগুলার যাতায়াত করুক, ভালো কাজে থাকুক, খারাপ কাজটা ছেড়ে দিক। রহস্য আর রহস্য। মানিকতলায় তৃণমূলের প্রার্থী কে? কেমন যেন একটা রহস্য দানা বেঁধেছিল, পাল্লা দিয়ে জল্পনাও বাড়ছিল। দেখুন, 10ই জুলাই আরও 3 বিধানসভায় উপনির্বাচন, অথচ বাকি কেন্দ্র ছেড়ে সব নজর গিয়ে যেন পড়ল মানিকতলায়। নবারের বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর প্রায় 2.5 বছর পর 10ই জুলাই মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এতদিনে কি আর প্রার্থী ঠিক করে রাখেনি দল? তবু ঝড়ের গতিতে জল্পনা বাড়ালো রাজনীতি। সোমবারই কুণাল ঘোষ, অতীন ঘোষ, পরেশ পাল এবং স্বপন সমাদ্দারের সঙ্গে বৈঠক করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকতলা উপনির্বাচনের জন্য এই 4 জনকে নিয়ে কোর কমিটিও গঠন করে দিয়েছেন তিনি। মঙ্গলবার মানে আজ আবারও মানিকতলা বিধানসভা কেন্দ্রের 8 ওয়ার্ডের কাউন্সিলরদের ডাক পড়ে নবান্নে বৈঠকে। ফলে জল্পনা এই যাবতীয় কারণে আরও বেড়ে যায়। তৃণমূল তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ নিয়ে, রসায়ন নিয়ে কিভাবে ব্যস্ত থাকবে সেটা দেখবার দায়িত্ব বিজেপির নয়, আর এতে আমাদের কোনো উৎসাহ নেই। এত কেন রহস্যময়? মানে 4 জনকে নিয়ে কমিটি তৈরি করা হলো, কোথাও কি মনে করা হচ্ছে যে এটা নিয়ে কোনো অন্তর্ঘাত হওয়ার আশঙ্কা থাকছে? তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, এখানে কেউ কারোর সাথে অন্তর্ঘাত করে না। দলনেত্রী কারোর সাথে আলোচনা করছেন, কারোর সাথে বসে সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে আপনার মাথা ব্যথা হওয়ার তো কোনো কারণ নেই। এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়, আমাদের দলনেত্রী যেটা সঠিক মনে করছেন সেটা করছেন। রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধান বহির্ভূতভাবে তিনি কাজ করবার চেষ্টা করেন, প্রশাসনকে ব্যবহার করেন, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের ব্যবহার করেন। ফলে তিনি নবান্নে রাজনৈতিক বৈঠক করবেন, এতে আশ্চর্য হওয়ার তো কিছু নেই, বরঞ্চ এটা না করলেই মানুষ আশ্চর্য হতো। বিধানসভা নির্বাচনে হরেকৃষ্ণ দ্বিবেদীর নাম উঠে আসছে, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের একটা বৈশিষ্ট্য আছে, তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের কর্মী থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জিনিস আমরা সবাই মেনে চলি, যে আমাদের দলে নেত্রী শেষ কথা বলেন। এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে পাঠাবেন, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী তাকে কাঁধে করে নির্বাচন বৈতরণী পার করাবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। মেয়ে না মা, মানিকতলায় প্রার্থী হতে পারেন প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। ঝড়ের গতিতে এই খবরটা ছড়িয়েছিল। আবার উঠেছিল প্রার্থী হতে চান প্রয়াত বিধায়কের স্ত্রী সুপ্তি পাণ্ডেও। সুপ্তি পাণ্ডে আবার একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সহপাঠী ছিলেন। তাহলে মেয়ে না মা, নবান্নে বৈঠক ডাকা ঘিরে জল্পনা বাড়ছিল গতকাল থেকেই। মানিকতলা বিধানসভায় যেই প্রার্থী হোক, আমি সর্বোচ্চ, যেটা আমার বাবার থেকে শিখেছি, যে সর্বভাবে যেভাবে প্রার্থীকে নিয়ে প্রচার করতে হয় বা যা করতে হয় আমরা করব, আমরা প্রস্তুত। মুখ্যমন্ত্রী 4 জনকে দিয়ে একটি কোর কমিটি তৈরি করেন এবং বলেন যে মানিকতলা বিধানসভার অন্তর্গত যে কটি, অর্থাৎ যে 8টি ওয়ার্ড রয়েছে তাদের সকলের কাউন্সিলরকে আজকে বৈঠকে ডেকেছেন এবং সকলকে নিয়ে আজকে একটি বৈঠক হয় এবং সুপ্তি পাণ্ডেও সেখানে আসেন। এবং যে মুহূর্তে সুপ্তি পাণ্ডে নবান্নে ঢোকেন তখনই একটা জল্পনা শুরু হয়েছিল যে সুপ্তি পাণ্ডেই কি সম্ভাব্য সেই তৃণমূল প্রার্থী যিনি মানিকতলা উপনির্বাচনে লড়াই করবেন। মেয়ে না হলে মা,
এই ব্যাপারটা ব্যক্তিগতই থাক। মারা দেখো সবসময় চায় আমার মেয়ের যোগ্যতা যখন আছে, তার পোটেনশিয়াল আছে, তার সে আগে এগিয়ে যাক। কিন্তু এটাও ঠিক দলের সুপ্রিমোকে অগ্রাহ্য করে আমরা কিছু করতে পারি না। তবে আগামী দিন শ্রেয়ারি সে কথার হিন্টস মমতা দিয়েছেন, তাই তো আগামী দিন শ্রেয়ারি আমি হয়তো কয়েকটা দিন সামলে দেব, কিছুদিন সামলে। নবান্নে মানিকতলা বিধানসভা এলাকায় 8 কাউন্সিলর। সূত্রের খবর সকলকে নিয়ে বৈঠকে প্রার্থী চূড়ান্ত হয়েছে। আরও একটা কারণ আছে কি, মাথা ব্যথার কারণ কি 24-এর ভোটে মানিকতলায় যে লিড, সেই ডিফারেন্সটা। নির্বাচন ঘোষণা হয়েছে, আমরা প্রস্তুতি নিচ্ছি তার জন্য, ক্যান্ডিডেট থেকে শুরু করে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। উপনির্বাচন এলাকার মানুষ চাইবেন তাদের বিধায়ক সরকার পক্ষের বিধায়ক হোক, যাতে আরো বেশি করে উন্নয়ন, আরো বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজগুলি সেই বিধানসভা কেন্দ্রে থাকে। ফলে যতগুলি উপনির্বাচন ততগুলি জয়। একমাত্র মানিকতলা ছাড়া যে নির্বাচন হয়েছে, তাও মানিকতলার ব্যবধান অত্যন্ত কম, 3500 ভোটে আমরা পিছিয়ে আছি। কিভাবে পিছিয়ে আছি, ওখানটা কি হয়েছিল সেটা মানুষের জানা। কি হয়েছিল মানুষের জানা। মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূলে গিয়ে 3575 ভোটে। এই বিধানসভায় পুরসভার মোট 8টি ওয়ার্ড, 6টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। কিন্তু শাসকের ভোটে তাল কেটেছে 2 ওয়ার্ডে। 16 নম্বর ওয়ার্ডে বিজেপি এগিয়ে 377 ভোটে, আর 31 নম্বর ওয়ার্ডে পদ্মফুলের লিড 6096 ভোটে। এই 31 নম্বর ওয়ার্ড আবার কাউন্সিলর তথা বিধায়ক পরেশ পালের নিজের ওয়ার্ড। যেহেতু 8টি ওয়ার্ডের মধ্যে 2টি ওয়ার্ডে মাইনাস রয়েছে এবং 6টি ওয়ার্ডে প্লাস রয়েছে, কিন্তু সেটাও কম, সেই বিষয়েও নিতান্তই অস্বস্তিতে রেখেছে রাজ্যের শাসক দলকে। এই পরিস্থিতিতে সোমবারই 4 জনের কোর কমিটি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে রয়েছেন কুণাল ঘোষ, অতীন ঘোষ, স্বপন সমাদ্দার এবং অবশ্যই পরেশ পাল। সোমবারের পর মঙ্গলবারই আবারও মানিকতলা উপনির্বাচন নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নবান্ন বৈঠকে ছিলেন কোর কমিটির সদস্য এবং কাউন্সিলররা। সেখানে উপস্থিত ছিলেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেও। তাহলে শাসকের বাড়তি নজরে মানিকতলা। মানিকতলা বিধানসভার উপনির্বাচন এত রহস্যময় কেন? মানে মুখ্যমন্ত্রীকে কোর কমিটি তৈরি করতে হচ্ছে, তৃতীয় কোনো ব্যক্তি হতে পারেন প্রার্থী, কে বা কি কেন? এটা ম্যাডাম মিটিং আজকেও নিচ্ছেন, ওখান থেকে জেনে নেবেন আপনারা। এটা আমি বলতাম, আমি তো এত দূরে বসে আছি, আমি তো মিটিংয়েও যেতে পারছি না। সেই কি সেই সুদীপ বনাম তাপসের লড়াইটা যাতে আবার নতুন করে না পড়ে? না, এখানে সুদীপ তাপসের লড়াইয়ের কোনো ব্যাপার নেই। আর সুদীপ দা উত্তরবঙ্গে দাঁড়িয়ে বেশি বলতে চাননি ফিরহাদ হাকিম। আর বিজেপি শ্রমিক বাবু খোঁচা তো দেবেনি। চলে যাওয়ার আগে প্রদীপ যেমন একটু জ্বলে ওঠে, ঠিক সেরকম একটু জ্বলে উঠেছিল, 29টা আসন পেয়েছে। কয়েক মাসের মধ্যে তৃণমূলের পরিণতি মানুষ দেখতে পাবে। তবে মানিকতলা একটা সিট যেটা খুব প্রেস্টিজিয়াস সিট, সাধনদা অনেক বছর ধরে ছিল, সুতরাং এই সিটটা একটা সেরকম প্রার্থীকে দেবেন, আমার নিশ্চয়ই দল দেবে, যেটা অনায়াসে জিততে পারে। সুদীপদাই এই কথা বলে কি দলের গোন্দলের বিষয়টি আড়াল করতে চাইলেন ফিরহাদ হাকিম? তবে নবান্নে বৈঠকের পরই চূড়ান্ত হলো প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে আজকে যে নবান্নে বৈঠক বসেছিল, দ্বিতীয় দফার যে বৈঠক, সেখানেই প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করা হলো বলে সূত্রের খবর। শুধু তাই নয়, কুণাল ঘোষকে কনভেনার এবং চিফ ইলেকশন এজেন্ট হিসেবে রাখা হলো অনিন্দ কিশোর রাউতকে। তাহলে শাসকের মাথা ব্যথার মানিকতলায় লড়াই কি কঠিন? প্রতিষ্ঠিত বলতে আমার বাধা নেই, প্রতিষ্ঠিত মানুষ যারা দলের আছেন তাদের এখানে যখন পরাজয় দেখতে হয়েছে তৃণমূলকে, এখানে কেউ নেই। সেই জায়গায় আমাদের এই বাড়ির উপর ভরসা করি এবং এই কর্মীদের উপর ভরসা করি এবং এই কাউন্সিলরদের উপর ভরসা করি, আমরা কিন্তু এরিয়াকে এগিয়ে নিয়ে গেছি। খাস কলকাতার কসবা এলাকা, কুরুক্ষেত্র, সেখানে কি ছবিটাই না দেখতে হচ্ছে বঙ্গবাসীকে। বোমাবাজি, গুলি চলার অভিযোগ সেখানে। বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডব চলছে সেখানে। ভাঙচুর, মারপিট, রাত্রিবেলা আলো নিভিয়ে দফায় দফায় সেখানে হামলা চলছে। ভাবুন একবার, খাস কলকাতার বুকে এ জিনিস। কিন্তু এটাই হচ্ছে খাস কলকাতার বুকে অবিরত। এবং এই ঘটনা বেশ কিছু প্রশ্ন সামনে নিয়ে এসেছে। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলই নাকি এই ঘটনা, মানে কসবার এই ঘটনার মূলে, ঝামেলার মূলে। রাজডাঙ্গা ইন্দু পার্ক 107 নম্বর ওয়ার্ড, এই ছিল দুদিন আগের যুদ্ধক্ষেত্র। দেখাবো আপনাদের ঝামেলা কাদের মধ্যে। 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না আর 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, যিনি আবার 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এক সময়। অভিযোগ, এই দুই নেতা ও তাদের অনুগামীদের সম্মুখ সমরে এলাকার মানুষজন ভুগছেন।
কিন্তু প্রশ্ন হলো, এই কোন দল কি শুধু রাজনৈতিক ক্ষমতা হাতে রাখার? এলাকায় কান পাতলে অন্য কিছু শোনা যাচ্ছে। আসলে শাসকের সিন্ডিকেট রাজের মাসুল দিতে হচ্ছে আমজনতাকে, সেখানকার মানুষজনকে। কার্যত সোনার খনি এই কসবা এলাকা। হ্যাঁ, কোট আনকোট সোনার খনি বলি, একটু বুঝিয়ে বলি আপনাদের। মাটি খুঁড়ে সোনাদানা সেখানে পাওয়া যাবে না, সে ভাবার কোনো কারণ নেই, কিন্তু মাটি জমি সেটাই উপার্জনের খনি। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা অনায়াসে হাতের মুঠোয় চলে আসবে এই সমস্ত জমির দখল থাকলেই। আর অভিযোগ, তা নিয়েই ক্ষমতার দড়ি টানাটানি, লোভের বহিঃপ্রকাশ। পূর্ব কলকাতার জলাভূমি সংলগ্ন কসবার 107 এবং 108 নম্বর ওয়ার্ড এলাকার ভিতরে খালি জমির দাম কাঠা পিছু 70 থেকে 80 লক্ষ টাকা। ইএম বাইপাস লাগোয়া জমি হলে দাম কম করে 1.5 কোটি টাকা। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 190টির কাছাকাছি খালি জমি রয়েছে এই দুটো ওয়ার্ডে, মানে 107 এবং 108, যার মধ্যে ব্যক্তিগত জমি রয়েছে, কেএমডি এর জমি রয়েছে এবং বেশ কিছু পরিত্যক্ত জমি রয়েছে। অভিযোগটা ঠিক এই জায়গায়। অভিযোগ, এই সমস্ত জমি এখন শাসক দলের নেতা এবং জমি হাঙরদের নজরে। প্রশাসনের তথ্য কি বলছে? বলছে কেএমডি এর জমিগুলোতে সরকারি বোর্ড লাগানো হলেও রাতের অন্ধকারে সেই বোর্ড খুলে ফেলা হচ্ছে। আর অভিযোগ, সেগুলো ব্যক্তিগত জমি দেখিয়ে বিক্রি করা হচ্ছে, কোটি কোটি টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে। গত 2.5 বছরে 60 থেকে 62টি জমি এইভাবে বোর্ড সরিয়ে ব্যক্তিগত জমি দেখিয়ে বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগ এমনটাই। এই নিয়েই এই দুই কাউন্সিলর, মানে সুশান্ত ঘোষ এবং লিপিকা মান্না, তাদের মধ্যে একটা ঝামেলা বলে জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওনারা কি এই বিষয়গুলো যা যা হচ্ছে ওনাদের ওয়ার্ডে জানেন না? আলবাত জানেন না। আমি বলছি না, আমরা বলছি না, স্থানীয় মানুষজন বলছেন আলবাত তারা জানেন। এবং এই অভিযোগ উঠছে, এলাকায় দাপিয়ে বেড়ানো প্রতিটি সিন্ডিকেটই শাসক দলের কোনো না কোনো নেতার তত্ত্বাবধানে চলে। ভাবুন কিভাবে সিন্ডিকেট রাজ চলছে সেখানে, যার মাসুল দিতে হচ্ছে সেখানকার মানুষজনকে। এ নিয়ে অবশ্য তরজার শেষ নেই নেতাদের মধ্যে। তারা আঙুল তুলতে ব্যস্ত। কেউ বলছে আমি দোষী নয়, ও দোষী, কেউ বলছেন আমি দোষী নয়, সে দোষী। দেখাবো আপনাদের। আমরা যারা রাজনীতি করি, আমাদের ভাবতে হবে যে আমরা এই যে লোকগুলো যারা সরকারি জমি কেনাবেচার সঙ্গে যুক্ত, এদেরকে আমাদের গাড়িতে উঠাবো কি উঠাবো না, এদেরকে আমরা রাজনীতির কোন জায়গায় রাখবো। আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে, তোমরা গিয়ে দেখো, ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি। এটা যদি আমি পলিটিশিয়ান একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে উঠে আসতাম, তাহলে আমি এটা করতাম না। কিন্তু আমি অতি সহজ সরলভাবে একটা জায়গা পেয়ে গেছি, তাই এটাকে আমার কাছে কিছু মনেই হচ্ছে না যে এটা কি সরকারি জমি কি না জমি। কে বা কারা করেছে সামনে আসুক, প্রকাশ্যে আসুক এবং তাদের সাজা হোক। আমি প্রশাসনের সাথে আছি। কিছু জমি আছে যেগুলো ধরুন সরকার থেকে অ্যালট করা হয়েছিল, কিন্তু সেই জমিগুলোতে অনেকে বাড়ি করেনি, সরকার থেকে সেগুলো বোর্ড মেরে গেছে। এই গত 6 মাসের মধ্যে সমস্ত বোর্ড উপড়ে ফেলা হয়। এরা জমি বাড়িগুলো বিক্রি করবার চেষ্টা করছে। এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। শুনলেন তো, তরজার বহর, দায় কেউ নিতে নারাজ, দায় ঠেলাঠেলি চলছে। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব তারা জানেন না। এই যে সিন্ডিকেট রাজের দাপট, এত অভিযোগ, এসব কথা কি তাদের কানে পৌঁছচ্ছে না? এখন আর দখল হয় না, এটা বামপন্থী আমলে হতো। আমরা সব কর্পোরেশনে, ক্যালকাটা কর্পোরেশনের সব যে জমির মিউটেশন করছি, আগে মিউটেশন হতো না, অ্যাকোয়ার হতো না, মানে অ্যাকোয়ার হয়ে গেল, মিউটেশন হতো না। এবার আমরা 100% সব মিউটেশন করে দিয়েছি, এখন আর সেগুলো হয় না। এখন যেটা হচ্ছে, দুটো কাউন্সিলর ইগো প্রবলেম হচ্ছে, এটা বসে দল নিশ্চিতভাবে ঠিক করবে। সিন্ডিকেট রাজ অস্বীকার করছেন বটে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কিন্তু ইগোর লড়াই, দুই কাউন্সিলরের সংঘাত খোলাখুলি তিনি মেনে নিলেন। এরপরেও শাসক দলের অস্বস্তি বাড়বে না, তা হয় নাকি? তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এলাকার উপরে সম্পূর্ণ দখলদারি প্রতিষ্ঠা করা। তৃণমূল কংগ্রেস যখন মানুষের রায়ে
বিপুল ভোটে জয়ী হয়েছে, তখন এই ধরনের ঘটনা ঘটা নিশ্চয়ই কাম্য নয়। তৃণমূল দলটাই তো একটা নন পলিটিক্যাল সিন্ডিকেট, আমি বলি এটা একটা ব্যবসায়িক সংগঠন। এটা আমাদের দলের শীর্ষ নেতৃত্বের নজরে আছে। সিন্ডিকেটের ব্যবস্থা পুরোটাই তারা করে দেয়, তো স্বাভাবিকভাবেই সেই নিয়ে দুই কাউন্সিলরের মধ্যে লড়াই। যার এই বিষয়ে কথা বলা তারা নিশ্চয়ই সঠিক সময় কথা বলে নেবে, এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কাউন্সিলরের মধ্যে লড়াই, তার গোষ্ঠীর মধ্যে লড়াই, গুলি বোমাবাজি, এটা প্রত্যাশিত। শাসক বিরোধী তরজা, এতে কখনো ফুল স্টপ পড়ে? কিন্তু কলকাতার বুকে এই অশান্তি, হানাহানি, আতঙ্কের রাজত্ব, এর হাত থেকে কবে মুক্তি মিলবে বলুন তো? কিভাবে মুক্তি মিলবে? কোন ফর্মুলায় মুক্তি মিলবে? রাজ্যের মন্ত্রী স্বীকার করছেন ইগোর লড়াই চলছে। এ কেমন ইগো, যার দাম দিতে হচ্ছে সাধারণ মানুষকে? শান্তি শিখে উঠছে তাদের। স্রেফ দুই নেতার ইগোর লড়াই চলছে বলে সাধারণ মানুষকে তার খেসারত দিতে হবে, আতঙ্কে দিন কাটাতে হবে? যারা নিরাপত্তা দেবেন প্রতিজ্ঞাবদ্ধ, সেই পুলিশ প্রশাসন কি করছে? এই অশান্তি, রক্তপাত রোখার দায় তাদের নয়? নাকি শাসক দলের নেতা বলে পার পেয়ে যাওয়া খুব সহজ হয়ে যাচ্ছে? এ প্রশ্নের উত্তর আমরা অবশ্যই নিয়ে ছাড়ব। ঠোঁট কাটা আমি এই প্রশ্ন করবই, আপনাদের প্রশ্ন প্রতিনিধিত্ব করছি।